বই সামনে নিয়েছো? জি মিস। আচ্ছা, দেখো তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। যদি ইংরেজিতে বলো ইংলিশে, তাহলে লজিক্যাল ডেফিনেশন। তো আমরা সংজ্ঞা মানে হচ্ছে, তোমরা তো সংজ্ঞা জানোই, অনেক কিছু সংজ্ঞা দাও, কিন্তু সংজ্ঞা জিনিসটা যে কি এটা কি জানো? সংজ্ঞা হচ্ছে কোনো একটা জিনিসের, শুধু সংজ্ঞার কথা বলছি আমি, যৌক্তিক সংজ্ঞা না। শুধু সংজ্ঞা মানে হচ্ছে কোনো জিনিসের, যে কোনো জিনিসের মৌলিক উপাদানকে তুলে ধরা। অর্থাৎ কোনো একটা জিনিসের সংজ্ঞা হচ্ছে ওই জিনিস যেটা না থাকলে ওই জিনিস ওই রকম হয় না, অন্যরকম হয়। যেমন আমরা যদি বলি যে আমরা মসজিদকে মসজিদ বলি কেন? এখানে মুসলমানদের ধর্ম অনুযায়ী আল্লাহর প্রার্থনা করা হয়। এই মুসলমানদের ধর্ম অনুযায়ী, মুসলিম ধর্ম অনুযায়ী যে আল্লাহর প্রার্থনা করা হয়, এই যে জিনিসগুলা, এই মূল উপাদানগুলো থাকার জন্য আমরা মসজিদকে মন্দির বলি না, বিদ্যালয়কে বাড়ি বলি না, বাড়িকে বিদ্যালয় বলি না। যার যার নিজস্ব মৌলিক উপাদান থাকার জন্য ওই জিনিসটা ওই রকম হয়, অন্য কোনো রকম হয় না। সুতরাং সংজ্ঞা হচ্ছে যে কোনো জিনিসের মূল উপাদানকে তুলে ধরা। সংজ্ঞা মানে কি? যে কোনো জিনিসের মূল উপাদানকে তুলে ধরা। তোমাদেরকে বলা হয় না যে এটা সংজ্ঞা দাও, এটা সংজ্ঞা দাও, এটা সংজ্ঞা দাও। তখন সংজ্ঞা দিতে গিয়ে তোমরা কি করো? যে জিনিসের সংজ্ঞা দাও সেই জিনিসের মূল জিনিসটা ব্যাখ্যা করো না? মূল জিনিসটা, মূল উপাদানটা তুলে ধরো না? কথা শুনতে পাচ্ছ তো তোমরা? জি মিস। হুম। তো যৌক্তিক সংজ্ঞা হচ্ছে লজিক্যাল ডেফিনেশন, মানে হচ্ছে যে আমরা জানি যুক্তিবিদ্যার ক্ষেত্রে প্রত্যেকটা পদের আমরা সংজ্ঞা দিব, পদের আমরা সংজ্ঞা দিব, পদের কোনো একটা পদের সংজ্ঞা দিব, শব্দের না, পদের। তো আমরা জানি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো একটা পদে, আমরা জানি প্রত্যেকটা পদের দুইটা দিক আছে, একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। দেখো এখানে লেখা আছে প্রত্যেকটা পদের দুটি দিক আছে। আমরা আগেও জানি, ফার্স্ট পেপারে আমরা পড়েছি যে প্রত্যেকটা পদেরই দুইটা দিক আছে, একটা হলো গুণের দিক আর একটা হলো পরিমাণের দিক। গুণের দিকের নাম হচ্ছে যাত্রার্থ, পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ। আমরা এই যাত্রার্থ কী জিনিস, ব্যক্তার্থ কী জিনিস তাও কিন্তু পড়েছি। যাত্রার্থ হচ্ছে আবশ্যিক গুণ আর ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ। তো আমরা যখন বলবো যৌক্তিক সংজ্ঞার কথা, যখন বলবো সংজ্ঞার মূল উপাদান হচ্ছে যাত্রার্থ, সংজ্ঞার মূল উপাদান হচ্ছে যাত্রার্থ। এখানে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে যৌক্তিক বিভাগ। ওই যে সংজ্ঞা আর বিভাগ, সংজ্ঞার মূল উপাদান হচ্ছে যাত্রার্থ এবং বিভাগের মূল উপাদান হচ্ছে ব্যক্তার্থ। প্রত্যেকটা পদের যে দুইটা দিক আছে, একটা গুণের দিক আর একটা পরিমাণের দিক। প্রত্যেকটা পদের কয়টা দিক আছে বলো? দুইটা, একটা হচ্ছে গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। গুণের দিকের নাম হচ্ছে যাত্রার্থ, এটা হচ্ছে সংজ্ঞার মূল উপাদান, আর পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ, এটা হচ্ছে যৌক্তিক বিভাগের মূল উপাদান। আমরা বিভাগে ব্যক্তার্থকে তুলে ধরি আর সংজ্ঞায় যাত্রার্থকে তুলে ধরি। এখন যদি আমরা যৌক্তিক সংজ্ঞা কি এই কথাটা বলি, এই কথাটা কি, তখন আমরা বলবো কোনো পদের যাত্রার্থের সম্পূর্ণ বিবৃতি, কোনো একটা পদের যাত্রার্থের অর্থাৎ আবশ্যিক গুণের সবটুকুনকে তুলে ধরার নামই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। একটা পদের আবশ্যিক গুণের সম্পূর্ণ পরিমাণকে, একটা পদের আবশ্যিক গুণের সবটুকুন আবশ্যিক গুণকে যখন তুলে ধরব, তার সম্পূর্ণ যাত্রার্থকে যখন সুস্পষ্টভাবে ব্যাখ্যা করব বা বিবৃত করব বা প্রকাশ করব, তাকেই বলা হবে যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা মানে হচ্ছে কোনো জিনিসের মূল উপাদান, আর যৌক্তিক সংজ্ঞা হচ্ছে পদের যাত্রার্থের স্পষ্ট প্রকাশ। কোনো একটা পদের যাত্রার্থের আমরা জানি সংজ্ঞা মানে হচ্ছে মূল উপাদানকে তুলে ধরা, আর মূল উপাদানকে আমরা জানি যাত্রার্থ বলে চিনি। কোনো একটা জিনিসের মূল উপাদানকে আমরা জানি যাত্রার্থ বলে চিনি, যেটাকে গুণ বলি আমরা, যাত্রার্থ বলে চিনি যেটাকে আমরা গুণ বলি, এবং গুণ শুধু গুণ না, আবশ্যিক গুণ বলে জানি। যাত্রার্থ মানেই হচ্ছে আবশ্যিক গুণ, আর ব্যক্তার্থ মানেই হচ্ছে পরিমাণ। তো যৌক্তিক সংজ্ঞা পড়তে গেলে আমার এইগুলো জ্ঞানমূলক প্রশ্ন আসে যে প্রত্যেকটা পদের কয়টা দিক আছে, দুইটা দিক, একটা হচ্ছে গুণের দিক আর একটা হলো পরিমাণের দিক। পদের গুণের দিকের নাম কি? গুণের দিকের নাম হচ্ছে যাত্রার্থ। কোনো একটা পদের পরিমাণের দিকের নাম কি? পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ। পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ আর গুণের দিকের নাম হচ্ছে তোমার যাত্রার্থ। তো এখন দেখো, তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা পদের দিক হচ্ছে দুইটা, একটা হলো গুণের দিক যাকে আমরা যাত্রার্থ বলে জানি। ওয়ালাইকুম আসসালাম।
একটা হলো গুণের দিক যাকে আমরা জাত্যার্থ বলে চিনি, আর একটা হলো পরিমাণের দিক যাকে আমরা ব্যক্তার্থ বলে চিনি। তাহলে আমরা কি বললাম, প্রত্যেকটা পদের কয়টা দিক রয়েছে? দুইটি। একটা হলো গুণ আর একটা হলো পরিমাণ। গুণের নাম কি লজিক্যাল ভাষায়? জাত্যার্থ। আর পরিমাণের নাম কি লজিক্যাল ভাষায়? ব্যক্তার্থ। ব্যক্তার্থ। পরিমাণের নাম হচ্ছে ব্যক্তার্থ আর গুণের নাম হচ্ছে জাত্যার্থ। আমরা যখন যৌক্তিক সংজ্ঞা পড়ব তখন জাত্যার্থের স্পষ্ট বিবৃতি করব, আর যখন যৌক্তিক বিভাগ পড়তে যাব দ্বিতীয় অধ্যায় তখন আমরা ব্যক্তার্থের প্রকাশ ঘটাবো। তো এখন আমরা তার আগে আমরা জানছি যে দুইটা পদ, প্রত্যেকটা পদের দুইটা দিক আছে, একটা হলো গুণের দিক আর একটা হচ্ছে তোমার পরিমাণের দিক। গুণের দিকের নাম হচ্ছে জাত্যার্থ, পরিমাণের দিকের নাম হচ্ছে ব্যক্তার্থ। এই জাত্যার্থ মানে হচ্ছে আবশ্যিক গুণ, জাত্যার্থ মানে হচ্ছে আবশ্যিক গুণ। এখন আসো যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা বলতে কি বুঝো? যৌক্তিক সংজ্ঞা কি বা লজিক্যাল ডেফিনেশন বলতে কি বুঝো? তো লজিক্যাল ডেফিনেশন মানে হচ্ছে কোনো পদের, আমরা সংজ্ঞা দিই কার? পদের। কোনো পদের জাত্যার্থের সম্পূর্ণ বিবৃতি বা প্রকাশই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। একটা পদের আবশ্যিক গুণ, যদি এই কথাটা মনে না থাকে কোনো পদের জাত্যার্থের সম্পূর্ণ বিবৃতি যৌক্তিক সংজ্ঞা, এইরকম মনে না থাকে তখন তোমরা বলবা, এইটুকুন তো মনে থাকতে পারে যে কোনো পদের আবশ্যিক গুণকে স্পষ্ট করে তুলে ধরার নামই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। কোনো পদের আবশ্যিক মনে কথা না থাকলে অপরিহার্য গুণের সম্পূর্ণ পরিমাণকে, অপরিহার্য গুণকে সম্পূর্ণরূপে প্রকাশ করাকেই বলা হয় যৌক্তিক সংজ্ঞা। আবশ্যিক বলতে পারো, জাত্যার্থ বলতে পারো, অপরিহার্য বলতে পারো। এই গুণকে স্পষ্টভাবে প্রকাশ করার নামই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আগে আমরা প্রাসঙ্গিকতা যাই। যৌক্তিক সংজ্ঞার প্রকৃতিটা কিরকম বা কেন যৌক্তিক সংজ্ঞাটা আমরা পড়ি, আমরা কি কারণে যৌক্তিক সংজ্ঞা পড়ি? তো যৌক্তিক সংজ্ঞা আমরা এই কারণে পড়ি যে যৌক্তিক, এটা হলো প্রাসঙ্গিকতা। কেন যৌক্তিক সংজ্ঞা পড়া হয় অথবা যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কি, এরকম প্রশ্ন আছে যে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো অথবা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি এটা ব্যাখ্যা করো। তো যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করতে হলেই অথবা প্রাসঙ্গিকতা জানতে হলে আমাদের কি কি জানতে হবে? কেন আমরা যৌক্তিক সংজ্ঞা পড়ি? যৌক্তিক সংজ্ঞা পড়তে গেলে আমাদের শব্দের ভাণ্ডার বৃদ্ধি করে। অনেক শব্দ থাকে, যৌক্তিক সংজ্ঞা পড়তে গেলে আমাদের শব্দের ভাণ্ডার বৃদ্ধি করে। শব্দের যে একটা পদের দুইটা অর্থ থাকে নাকি একটাই অর্থ থাকে, সেই দ্ব্যর্থকতা মানে দুই অর্থতা দূর করে। শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দান করে, মনের ভাব প্রকাশ করে, পদের অর্থকে সুস্পষ্ট করে, সুনির্দিষ্ট করে। পদের আবশ্যিক বৈশিষ্ট্য উল্লেখ করা হয় এবং অনুপপত্তি সম্পর্কে জানা যায়, এবং আসন্নতম জাতি যে এবং বিভেদক লক্ষণ কি এগুলো আমরা জানতে পারি। এবং যুক্তি গঠনে, যে কোনো যুক্তি গঠনে অথবা যুক্তি বাক্য গঠনে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজন হয়। এগুলাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তাও বলতে পারো এবং প্রাসঙ্গিকতাও বলতে পারো, প্রকৃতিও বলতে পারো। যদি প্রকৃতি আসে তবুও এই কয়টা টপিক দিলেই হবে, যদি প্রাসঙ্গিকতা আসে তবুও এগুলো দিলেই হবে, যদি তোমার প্রয়োজনীয়তা আসে যে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তবুও এই জিনিসগুলাই যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। কেন আমরা পড়ি? যৌক্তিক সংজ্ঞা পড়লে আমাদের শব্দের ভাণ্ডার বাড়ে, বৃদ্ধি হয়। শব্দের দ্ব্যর্থকতা বা একটা শব্দের যে একাধিক অর্থ থাকতে পারে কি থাকতে পারে না এগুলো দূর করা যায়। তাত্ত্বিক শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা আমরা দিতে পারি, তত্ত্বগত ব্যাখ্যা আমরা শব্দের দিতে পারি, মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারি, পদের অর্থকে আমরা সুস্পষ্টভাবে এবং সুনির্দিষ্টভাবে জানতে পারি। কোনো একটা পদের আবশ্যিক গুণকে উল্লেখ করতে হয়, এটা সংজ্ঞায় লেখা আছে যে যৌক্তিক সংজ্ঞা মানেই হচ্ছে জাত্যার্থের স্পষ্ট প্রকাশ। এই জাত্যার্থ মানেই হচ্ছে আবশ্যিক বৈশিষ্ট্য বা অপরিহার্য বৈশিষ্ট্য বা মৌলিক গুণ। মৌলিক, আবশ্যিক, অপরিহার্য, জাত্যার্থ একই অর্থ। আবশ্যিক বৈশিষ্ট্যকে উল্লেখ করতে হয়, অনুপপত্তি সম্পর্কে জানতে হয়। এই অনুপপত্তি কথাটা আমরা তো আগেও পড়েছি না? প্রথম অধ্যায়ে যখন আমরা পড়েছি যে যৌক্তিক সংজ্ঞার বিষয়গুলো কি, তখন আমরা ওখানে যুক্তিবিদ্যার বিষয়গুলোর মধ্যে এরকমও আছে না যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমরা সেখানে দেখেছি না যে অনুপপত্তি সম্পর্কেও যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করে। এখন অনুপপত্তি এটা কিন্তু লজিক্যাল শব্দ, এটার বাংলা হচ্ছে ভুল। অনুপপত্তির বাংলা কি? ভুল বা সঠিক নয়। সঠিক নয় অথবা ভুল কথাটাকে আমরা যৌক্তিক ভাষায় বলি অনুপপত্তি। তো এই যে অনুপপত্তি হয়, এই অনুপপত্তি সম্পর্কেও আমরা জানতে পারি এবং কোনটা আসন্নতম জাতি, কোনটা বিভেদক লক্ষণ, এগুলো আমরা জানতে পারি। এবং কোনো একটা যুক্তি গঠনে যৌক্তিক সংজ্ঞা আমাদের জন্য অপরিহার্য। এই কাজগুলো করার জন্য এগুলাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি, এগুলাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, এগুলাই হচ্ছে তোমার যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা।
কি বুঝতে পারছেন আপনারা? পরে এক লাইন করে ব্যাখ্যা করে দিবা, বই দেখবা আছে। তবু আমি মূল লাইনগুলো তোমাদের দিয়ে দিলাম, তোমরা এক লাইন করে এখানে ব্যাখ্যা করলে। এখানে দেখো কয়টা, 9টা আছে। আমার 4 নম্বরের উত্তর বা 3 নম্বরের উত্তরের জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার হয় না। এরপরে দেখো যৌক্তিক সংজ্ঞা। তাহলে আমরা কি দেখলাম? প্রত্যেকটা পদের কয়টা দিক আছে বলো? 2টি। কি কি? ব্যাক্তার্থ আর জাত্যার্থ। হ্যাঁ, গুণের দিকের নাম কি? জাত্যার্থ। পরিমাণের দিকের নাম কি? ব্যাক্তার্থ। হ্যাঁ, যৌক্তিক সংজ্ঞার মূল উপাদান কি? জাত্যার্থ। ভেরি গুড। যৌক্তিক সংজ্ঞা, তোমার এটা জ্ঞানমূলক প্রশ্নে থাকবেই। যৌক্তিক সংজ্ঞার মূল উপাদান হচ্ছে জাত্যার্থের প্রকাশ। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা দিতে গেলে বলবো কি, কোনো পদের আবশ্যিক গুণ অথবা জাত্যার্থকে অথবা মৌলিক গুণকে অথবা অপরিহার্য গুণকে স্পষ্টভাবে বিবৃত করা বা প্রকাশ করাকেই বলা হয় যৌক্তিক সংজ্ঞা। ঠিক না? যৌক্তিক সংজ্ঞা মানে কি? কোনো পদের আবশ্যিক গুণকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। অথবা এটা যদি মনে না থাকলে তাহলে বলবা কোনো পদের জাত্যার্থকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। যদি এটা মনে না থাকে, কোনো পদের অপরিহার্য গুণকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। হয়ে যাবে তোমার যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা। এরপরে এটার প্রাসঙ্গিকতা কি অথবা প্রকৃতি কি অথবা প্রয়োজনীয়তা কি? এটা শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে, দ্ব্যর্থকতা দূর করে, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া যায়, মনের ভাব প্রকাশ করে, পদের অর্থকে সুস্পষ্ট করে, সুনির্দিষ্ট করে, পদের আবশ্যিক বৈশিষ্ট্যকে উল্লেখ করে, অনুপপত্তি সম্পর্কে জানতে পারি, আসন্নতম জাতি কোনটা, বিভেদক লক্ষণ কোনটা, এটাও আমরা জানতে পারি, এবং যুক্তি গঠনে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজন হয়। এইগুলা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা। এখন আসো যৌক্তিক সংজ্ঞায় আমরা পড়ব কি কি শোনো একবার। প্রথমে আমরা পড়ব যৌক্তিক সংজ্ঞা কি, এটার প্রাসঙ্গিকতা কি অথবা প্রকৃতি কি অথবা প্রয়োজনীয়তা কি। এরপরে যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টা নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি বা ভুল হয় সেই ভুলগুলো পড়ব এবং যৌক্তিক সংজ্ঞার সীমা পড়ব। এই হচ্ছে আমাদের যৌক্তিক সংজ্ঞার মূল পড়া। তো এখন দ্বিতীয় অংশে আমরা আসি। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা নিয়ম? এগুলো কিন্তু জ্ঞানমূলকে আসবে। কয়টা নিয়ম? 5টা। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম, যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম হচ্ছে পূর্ণ জাত্যার্থকে উল্লেখ করতে হবে। কোনো একটা পদের পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে, তোমাদের বইতে মানে এরকম লেখা আছে, আমি একটু সংক্ষেপে লিখেছি। কোনো পদ, এগুলো আসলে সেকেন্ড ইয়ারদের জন্য লেখা, তো কারণ ওরা তো জানে, এই জন্য সংক্ষেপে লেখা বেশি। তো দেখো, প্রথম নিয়ম হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তোমাদের বইতে কি এরকম লেখা? এরকমই লেখা, কোনো পদের সম্পূর্ণ জাত্যার্থকে অথবা পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বেশিও করা যাবে না, কমও করা যাবে না। জাত্যার্থের বেশি গুণ উল্লেখ করা যাবে না, আবশ্যিক গুণ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা যাবে না, আবশ্যিক গুণ থেকে কম গুণ উল্লেখ করা যাবে না। প্রথম নিয়মই হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব তার সম্পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, বেশিও না, কমও না। নিয়ম কয়টা? মোট নিয়ম কয়টা? প্রথম নিয়ম হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব সেই পদের সম্পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, বেশিও না, কমও না। অর্থাৎ পূর্ণ জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, জাত্যার্থের চাইতে বেশি গুণ উল্লেখ করা যাবে না এবং জাত্যার্থের চাইতে কম গুণ উল্লেখ করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে, এই যে প্রথম নিয়ম, এই নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে 4টা। প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি কয়টা? 4টা। মোট নিয়ম কয়টা? 5টা। এগুলা কিন্তু জ্ঞানমূলকে থাকবে। মোট নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটবে কয়টা? 4টা। তাহলে আমরা প্রথম নিয়ম কি বলছি? যে পদের সংজ্ঞা দিব সেই পদের জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব। যে পদের সংজ্ঞা দিব সেই পদের জাত্যার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব। জাত্যার্থ মানে কি? আবশ্যিক গুণ। এখন যদি মনে করো আমরা মানুষ পদের সংজ্ঞা দিই, তাহলে আমরা বলবো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ পদের সংজ্ঞা দিলে আমরা এই যে দেখো, হ্যাঁ, আবশ্যিক গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হলো জীববৃত্তি। মানুষ পদের আবশ্যিক গুণ কয়টা? 2টা। এটাও কিন্তু তোমাদের এখানে আসে, এই যৌক্তিক সংজ্ঞার
থেকে এইটা একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে মানুষ পদের সংজ্ঞা দাও। মানুষ পদের সংজ্ঞা দিতে গেলে তোমরা এই কথাটা লিখবা, মানুষ পদের সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আর আমরা যদি বলতাম যে গরু পদের সংজ্ঞা দাও, তাহলে আমরা বলতাম গরু হয় চতুষ্পদ প্রাণী। কি লিখতাম আমরা? গরু হয় চতুষ্পদ প্রাণী অথবা গরু হয় চতুষ্পদ জীব। তাহলে আমরা মানুষ পদের সংজ্ঞা দিই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে গরুর চাইতে মানুষের একটা গুণ বেশি, সেটা কোনটা? বুদ্ধিবৃত্তি। যেই জন্য আমরা লক্ষণে আমরা একই উপজাতির অনেকগুলো উপজাতি থেকে মানুষ উপজাতিটাকে পৃথক করতে পেরেছিলাম বুদ্ধির জন্য। ঠিক না কথা? হ্যাঁ হ্যাঁ। তাহলে যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে কয়টা আমাদের? 5টা। প্রথম নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিব, এখানে আমি সংক্ষেপে লিখেছি, তোমরা এইভাবে লিখবা, যে পদের সংজ্ঞা দিব সেই পদের সম্পূর্ণ যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যে পদের সংজ্ঞা দেয়া হবে সেই পদের সম্পূর্ণ যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বেশিও গুণ উল্লেখ করা যাবে না, কমও না। যে পদের সংজ্ঞা দিব সেই পদের যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কি বলেছি আমি বলো? বেশি গুণ উল্লেখ করা যাবে না, কম গুণ উল্লেখ করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয়, বেশি গুণ উল্লেখ করা হয় অথবা কম গুণ উল্লেখ করা হয়, তখন অনুপপত্তি ঘটে, অর্থাৎ ভুল সৃষ্টি হয়, ভুল দেখা যায়। এই নিয়ম লঙ্ঘন করলে, এই নিয়ম না মানলে কয়টা অনুপপত্তি হয়? 4টা। অতিরিক্ত গুণ, হ্যাঁ 4টা। মানে প্রথম নিয়ম লঙ্ঘন করে যদি যাত্রার্থের চাইতে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় তখন 3টা অনুপপত্তি ঘটে, আর যদি যাত্রার্থের চাইতে কম গুণ উল্লেখ করা হয় তখন 1টা অনুপপত্তি ঘটে। যাত্রার্থের চাইতে বেশি গুণ উল্লেখ করলে কয়টা অনুপপত্তি ঘটে? 3টা। আর যদি যাত্রার্থের চাইতে কম গুণ উল্লেখ করা হয় তখন কয়টা ভুল হয়? 1টা। যাত্রার্থের চাইতে গুণ যদি কম থাকে তাহলে 1টি, আর যদি যাত্রার্থের চেয়ে অতিরিক্ত গুণ থাকে তাহলে কয়টা হয়? না, অতিরিক্ত গুণ উল্লেখ করলে 3টা আর কম গুণ উল্লেখ করলে 1টা। মোট অনুপপত্তি ঘটে 4টা। প্রথম নিয়ম লঙ্ঘন করলে মোট অনুপপত্তি কয়টা হয়? 4টা। বেশি গুণ উল্লেখ করলে কয়টা হয়? 3টা। ভেরি গুড। আর কম গুণ উল্লেখ করলে কয়টা হয়? 1টা। হ্যাঁ। এখন আসো প্রথম নিয়ম, যে পদের সংজ্ঞা দিব সেই পদের সম্পূর্ণ যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, বেশিও না কমও না। কি বলছি আমি? যে পদের সংজ্ঞা দিব সেই পদের যাত্রার্থকে উল্লেখ স্পষ্টভাবে উল্লেখ করব, কমও উল্লেখ করা যাবে না, বেশি উল্লেখ করা যাবে না। কি বলছি আরেকবার বলো? যে পদের সংজ্ঞা দিব সেই পদের যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর অধিক হলেও চলবে না, কম হলেও। হ্যাঁ, ভেরি গুড। এর থেকে বেশি করলেও চলবে না, কম করলেও চলবে না, কম বা বেশি উল্লেখ করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? 4টা। মোট অনুপপত্তি ঘটে কয়টা? 4টা। বেশি গুণ উল্লেখ করলে কয়টা ঘটে? বেশি গুণ 3টা। না, বেশি যদি গুণ উল্লেখ করা 3টা, কম থাকলে 1টা। এখন আসো অনুপপত্তিগুলোর নাম জানি। হ্যাঁ, অনুপপত্তিগুলোর নাম জানি। যদি বেশি গুণ উল্লেখ করা থাকে তাহলে অনুপপত্তির নাম হচ্ছে বাহুল্য দুষ্ট অনুপপত্তি, আপতিক অনুপপত্তি এবং অব্যাপক অনুপপত্তি। কয়টা পাইলাম? অতিরিক্ত গুণ উল্লেখ করলে একটা বাহুল্য অনুপপত্তিটার নাম, অনুপপত্তির নাম হচ্ছে বাহুল্য অনুপপত্তি, আরেকটা নাম হচ্ছে আপতিক অনুপপত্তি, আরেকটা নাম হচ্ছে অব্যাপক অনুপপত্তি। বেশি গুণ উল্লেখ করলে কয়টা অনুপপত্তি হয়? 3টা। একটার নাম হচ্ছে বাহুল্য, আরেকটার নাম হচ্ছে আপতিক, অব্যাপক। বাহুল্য, আপতিক, অব্যাপক। আর যদি কম গুণ উল্লেখ থাকে তাহলে একটা, তার নাম হলো অতি ব্যাপক। তাহলে প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? 4টা। বেশি গুণ উল্লেখ থাকলে কয়টা হয়? 3টা। নাম বলো। বাহুল্য, আপতিক, অব্যাপক। বাহুল্য, আপতিক, অব্যাপক। বাহুল্য, আপতিক, অব্যাপক। আর যদি কম গুণ উল্লেখ থাকে তখন একটা, তার নাম হচ্ছে অতিব্যাপক। কম গুণ উল্লেখ থাকলে তার নাম হচ্ছে একটা, সেটা হলো অতিব্যাপক। এখন দেখি আমরা অতিরিক্ত গুণটা কি। এখন মনে করো আমরা মানুষ পদের সংজ্ঞা দেই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যদি মানুষ পদের বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৃজনশীল জীব বলি তাহলে কি
অথবা মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন তোমার বিচারশীল জীব, তখন কি বিচারশীল কথাটা আমরা যখন বিধেয়ক পড়েছিলাম তখন সেটা উপলক্ষণ না? জাত্যার্থের চাইতে, হ্যাঁ, আমরা যদি ব্যাখ্যা করতে চাই তখন আমরা বলবো জাত্যার্থে যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই গুণটা যদি উপলক্ষণ হয় তাহলে যে অনুপপত্তি ঘটে তার নাম হচ্ছে বাহুল্য অনুপপত্তি। জাত্যার্থের অতিরিক্ত গুণটা যদি উপলক্ষণ হয় তাহলে যে অনুপপত্তি ঘটে তার নাম হচ্ছে বাহুল্য অনুপপত্তি। জাত্যার্থের অতিরিক্ত গুণটা যদি উপলক্ষণ হয় তাহলে যে অনুপপত্তি ঘটে তাহলে সেই অনুপপত্তির নাম হচ্ছে বাহুল্য অনুপপত্তি। আর আর যদি অতিরিক্ত গুণটা হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অতিরিক্ত গুণটা যদি হয় বেশি, অতিরিক্ত গুণটা যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, তাহলে যে অনুপপত্তি ঘটে তার নাম হচ্ছে আপতিক। যেমন মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদজীব, এটা আমরা জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ না? বিধেয়ক পড়তে গিয়ে আমরা কি পড়েছি? অবান্তর লক্ষণ 4 প্রকার ছিল, জাতিগত বিচ্ছেদ্য, জাতিগত অবিচ্ছেদ্য। তাহলে এটা হচ্ছে দ্বিপদ এবং দ্বিনয়ন। নয়ন মানে দুই নয়ন, দুই চোখ, অথবা দ্বিপদ মানে দুই পা, দ্বিপদ মানে দুই পা, দ্বিনয়ন মানে হচ্ছে দুই নয়ন। তাহলে এটা হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। প্রথমটা ছিল অতিরিক্ত গুণটা যদি উপলক্ষণ হয় তাহলে সেটা হবে বাহুল্য অনুপপত্তি, অতিরিক্ত গুণটা যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে হবে তোমার আপতিক অনুপপত্তি, আর অতিরিক্ত গুণটা যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিলাসপ্রিয় জীব, অথবা হাস্যপ্রিয় জীব, অথবা কৌতূহল প্রবণ জীব, অথবা হিংসুটে জীব। সবাই তো হিংসুটে হয় না, হয়? সবাই হিংসুটে হয় না, সবাই বিলাসপ্রিয়তা সবার থাকে না। যারা অনেক বড় লোক তাদের বিলাসপ্রিয়তা থাকে, আবার অনেক গরিবেরও বিলাসপ্রিয়তা থাকে, একটু টাকা হইলে এটা করে সেটা করে, ইচ্ছা। হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে প্রথম নিয়মটা লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে তোমার 4টা, অতিরিক্ত গুণ উল্লেখ থাকলে হয় 3টা, কম গুণ উল্লেখ থাকলে হয় 1টা। অতিরিক্ত গুণটা যদি হয় উপলক্ষণ তাহলে তার নাম হচ্ছে বাহুল্য অনুপপত্তি, অতিরিক্ত গুণটা যদি হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে তার নাম হচ্ছে আপতিক অনুপপত্তি, অতিরিক্ত গুণটা যদি হয় বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে তার নাম হচ্ছে অব্যাপক অনুপপত্তি। আর যদি কিছু গুণ কম থাকে, যেমন মানুষ হয় জীব, এখানে কি আমরা লিখি নাই বলো? মানুষ পদের যথার্থ সংজ্ঞা দেওয়া হয় নাই, কিন্তু যে পদের সংজ্ঞা বুদ্ধিবৃত্তি, ভেরি গুড। হ্যাঁ, কারণ আমরা জানি মানুষ পদের আবশ্যিক গুণ 2টা, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হলো জীববৃত্তি। এখানে জীববৃত্তি উল্লেখ করা আছে কিন্তু বুদ্ধিবৃত্তি উল্লেখ করা নাই। তাহলে আমাদের লিখতে হতো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যদি এইরকম একটা উদ্দীপক থাকে কিন্তু মানুষ হয় জীব এবং মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই দুইটার মধ্যে পার্থক্য লেখো, তখন তোমাদের লিখতে হবে এরকম যে মানুষ হয় জীব, এটা একটা গুণ উল্লেখ কম রয়েছে এবং এটা প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, যার নাম হচ্ছে অতিব্যাপক। আর মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে কোনো গুণ, প্রত্যেকটা গুণেই জাত্যার্থকে সম্পূর্ণভাবে উল্লেখ করা হয়েছে, এটা মানুষ পদে সম্পূর্ণ সংজ্ঞা দেওয়া হয়েছে, সুতরাং এখানে কোনো অনুপপত্তির সৃষ্টি হয়নি। একদিনে হবে না, একদিনে তো হবে না, একদিনে কখনোই হবে না, হওয়া উচিত না। তো আমরা তবু জানলাম যে যৌক্তিক সংজ্ঞার মোট নিয়ম কয়টা বলো? 5টি। হ্যাঁ, ভেরি গুড। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা বেশিও না, হ্যাঁ, বেশি কম বেশি গুণ, যদি বেশি হয় তাহলে, হ্যাঁ, জাত্যার্থ বেশি হলে কয়টা অনুপপত্তি হবে? আর জাত্যার্থ যদি কম হয় তাহলে কয়টা অনুপপত্তি? হ্যাঁ, হ্যাঁ, বেশি অনুপপত্তিগুলির নাম হচ্ছে বাহুল্য। যদি অতিরিক্ত গুণটা হয় উপলক্ষণ তাহলে তার আপতিক, যদি অতিরিক্ত গুণটা হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, হ্যাঁ, এটা হলো আপতিক। আর যদি বিচ্ছেদ হয় তাহলে অব্যাপক হবে, ভেরি গুড। আর যদি কম গুণ উল্লেখ থাকে তার নাম হবে অতিব্যাপক। ঠিক আছে, তাহলে আমরা প্রথম নিয়ম একটু না হলেও তো বুঝলাম, তোমরা বই দেখলে দেখবা ইনশাআল্লাহ বুঝে যাবা। এখন আসো দ্বিতীয় নিয়ম। মিস আপনারটা তো মানে বই থেকে আপনি শর্ট করে দেন না এটা আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ মিস, ওইটাই ভালো লাগে, এটা ভালো হয় আমাদের। আচ্ছা ঠিক আছে, জি মিস। আচ্ছা ঠিক আছে, বেশি, হ্যাঁ, বেশি বড় থাক না, এত পড়া যায় না। তোমরা এটা নোট করে রাখবা, খাতায় নোট করে রাখবা।
তাহলে মিস, সুবিধা আমরা হবে। নোট করি। আচ্ছা, এই এখন দেখো আমাদের দ্বিতীয় নিয়ম, 5টা নিয়মের আজকে 2টাই পড়বো, এর থেকে বেশি পড়বো না। তো দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটা স্পষ্ট করতে হবে, সুস্পষ্ট করা যাবে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আমরা যে পদের সংজ্ঞা দিব সেই সংজ্ঞাটা মানে স্পষ্ট হইতে হবে। আমরা যে প্রাসঙ্গিকতায় বলছি না, সংজ্ঞার স্পষ্টতা বা সুনির্দিষ্টতা থাকতে হবে, প্রাসঙ্গিকতায় পড়ে আসছি না, তো ঠিক তেমনি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটাকে সহজ সরলভাবে প্রকাশ করব যেন সবাই বুঝতে পারে। আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটাকে এমন ভাষা সংজ্ঞায় ব্যবহার করব যেটা সবাই বুঝতে পারে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। রূপক কোনটা? যেটা কবিতার ভাষা ব্যবহার করা হয়, কবিতার ছন্দে কাব্যিক ভাষাকে বলা হয় রূপক ভাষা। আর দুর্বোধ্য ভাষা মানে হচ্ছে কঠিন ভাষা, যেটা তোমরা বুঝতে পারবা না, এটাকে বলা হয় দুর্বোধ্য ভাষা। আমরা সহজেই বুঝতে পারি না, এরকম ভাষার নাম হলো দুর্বোধ্য ভাষা, কঠিন ভাষা। আর যেটা কাব্যিক ভাষা ছন্দের মাধ্যমে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রূপক ভাষা। তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটা সহজ সরলভাবে প্রকাশ করব যেন সবাই বুঝতে পারে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি মনে না থাকে এইটুকুন লিখলেও চলবে। 2 নম্বর নিয়মে সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞা হতে হবে সহজ সরল। আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটা সহজ সরল হবে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কি করা যাবে না? সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, যাবে না। যদি তবু আমরা ভুল করি রূপক ভাষা ব্যবহার করি অথবা দুর্বোধ্য ভাষা ব্যবহার করি, তখন 2টা অনুপপত্তি হবে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি হবে 2টা। কয়টা অনুপপত্তি হবে? 2টা। সংজ্ঞায় যদি আমরা সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করি তখন রূপক অনুপপত্তি হবে। আর যদি সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করি বা কঠিন ভাষা ব্যবহার করি তখন তার নাম হবে দুর্বোধ্য অনুপপত্তি। দুর্বোধ্য। হ্যাঁ, আচ্ছা বলো অনুপপত্তির বাংলা শব্দ কি? ভুল। তাহলে তোমরা জানো যে অনুপপত্তি মানে হচ্ছে ভুল। তাহলে আমরা 2টা সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়মের 2টা আমরা জানলাম। প্রথম নিয়ম হচ্ছে আমরা যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞার যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, কমও করা যাবে না বেশিও করা যাবে না। প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটেছিল 4টা। 2 নম্বর নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিব সংজ্ঞাটা সহজ সরল হতে হবে, তাতে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। তবুও যদি আমরা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করতে দেখি বা কেউ করে ফেলে অথবা অনুপপত্তিতে অথবা তোমার উদ্দীপকে থাকে, তখন আমরা দেখব যে সেক্ষেত্রে 2টা অনুপপত্তি হবে। একটা হলো রূপক অনুপপত্তি আর একটা হচ্ছে দুর্বোধ্য অনুপপত্তি। এখন যদি তুমি এটা ব্যাখ্যা করতে চাও তাহলে বলবা যে সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে যদি রূপক ভাষা ব্যবহার করা হয় তখন রূপক অনুপপত্তি হয়। যেমন পানি হচ্ছে জীবন, আমরা এটা কি কবিতার ভাষায় ব্যবহার করি না? জীবন হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আমরা এগুলা ছন্দে না, কাব্যিক ভাষা না, এরকম হলে এটাকে বলা হয় রূপক অনুপপত্তি। আবার যদি আমরা বলি সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল অথবা বৃক্ষ হচ্ছে সবিতাপ নিরুধক পাদপ, তো এগুলা কি আমরা সহজে বুঝতে পারবো? অথবা বটবৃক্ষ হচ্ছে বৃক্ষ, তাহলে এগুলো হলো কঠিন। যখন দেখবা সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে তখন দুর্বোধ্য অনুপপত্তি বলবা। কেন? আমরা জানি যে পদে এটা অনুপপত্তি হবে। এরকম যদি একটা তোমার পানি হচ্ছে জীবন, এটা একটা উদ্দীপক থাকে, আবার যদি হয় সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল, এটাও একটা উদ্দীপক থাকে, তখন যদি তোমাকে বলা হয় যে উদ্দীপকের আলোকে তুমি যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে অনুপপত্তির কথা বলা হয়েছে। তখন আমরা জানি দ্বিতীয় নিয়ম হচ্ছে যে পদের সংজ্ঞা দিব সেই পদের সম্পূর্ণ যাত্রার্থকে স্পষ্টভাবে উল্লেখ করব, যে পদের সংজ্ঞা দিব তাকে সহজ সরলভাবে প্রকাশ করব, তাতে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের আলোচ্য উদ্দীপকের প্রথম উদ্দীপকে পানি হচ্ছে জীবন, এখানে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, সহজ সরলের পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করেছে, সুতরাং এখানে একটা অনুপপত্তি ঘটেছে যার নাম হচ্ছে রূপক অনুপপত্তি। এবং আমাদের উদ্দীপকের 2 নং উদ্দীপকে সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল, এটা একটা কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে সহজ সরলের পরিবর্তে, এখানে একটা অনুপপত্তি ঘটেছে যার নাম হচ্ছে দুর্বোধ্য অনুপপত্তি। অর্থাৎ আমাদের যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যে 2টা
অনুপপত্তি ঘটে, এইখানে এই দুইটা অনুপপত্তির কথাই তুলে ধরা হয়েছে। এর থেকে বেশি কথাও লেখা লাগবে না, এর থেকে কম কথাও লেখা লাগবে না, ব্যাস তোমার গ নম্বরের উত্তর হয়ে গেল, অথবা ঘ নম্বরের। এই অধ্যায় থেকেও কিন্তু তোমরা অবশ্যই আনসার করবা, প্রশ্ন আসবেই এবং উত্তরও দিবা। এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এবং এখান থেকে পুরো নম্বর পাওয়া যাবে, সম্পূর্ণ নম্বর। হ্যাঁ, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এবং এগুলো থেকে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়, 10-এ 10ই পাওয়া যায়, কারণ এগুলা একেবারে আপনি যেভাবে আমাদের দিবেন মানে নোট করার জন্য, এভাবে যদি আমরা দেই তাহলে তাইলেই হবে, তাইলেই হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা পেলাম বলো? না, যৌক্তিক সংজ্ঞার মোট নিয়ম কয়টা? 5টি। হ্যাঁ, যৌক্তিক সংজ্ঞার মোট নিয়ম হচ্ছে 5টা। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়টা ভুল হয়? 5টি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে কয়টা ভুল হয়? 4টি। বেশি গুণ উল্লেখ করলে কয়টা হয়? 3টি। বেশি গুণ যদি উল্লেখ করা হয় আর কম গুণ উল্লেখ করলে হয় একটা। আর যৌক্তিক যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কয়টা অনুপপত্তি হয়? 2টা। একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে দুর্বুদ্ধ। একটা হলো রূপক আর একটা হচ্ছে দুর্বুদ্ধ। দুর্বুদ্ধ মানে কঠিন, দুর্বুদ্ধ। একটা হচ্ছে দুর্বুদ্ধ আর একটা হচ্ছে রূপক। ঠিক আছে, আমরা কি এই দুইটাই পড়বো নাকি আরেকটা নিয়ম পড়বা? আরেকটা পড়ো, এর বেশি পড়া যাবে না। 3 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। মানে ছবিগুলা দিয়ে দিব। আচ্ছা, সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, আচ্ছা, বেশি বড় হয়ে গেলে আসলে গ্রুপে দেওয়া যায় না, তখন ফেসবুকে দিতে হয় বাধ্য হয়ে, ক্লাসটা লম্বা হয়ে গেলে। আচ্ছা দেখো, 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। এখন আমি যদি বলি মানুষ পদের সংজ্ঞা দিতে, আমরা সংজ্ঞা দিই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখন যদি বলি মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, মানুষ আর মনুষ্য একই কথা না? এই যেমন দেখো, লাউ হয় কদু, কদু আর লাউ একই জিনিস না? কেউ কেউ বলে কদু, কেউ কেউ বলে লাউ, কেউ কেউ বলে ফুল, কেউ কেউ বলে পুষ্প। আমরা যদি বলি ফুল হয় পুষ্প, তাহলে একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে না? তাহলে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। যদি ব্যবহার করা হয় তাহলে একটা অনুপপত্তি ঘটে, তার নাম হচ্ছে চক্রক। তাহলে তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে কয়টা অনুপপত্তি ঘটে? একটা, তার নাম কি? চক্রক। চক্রক মানে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। যদি তবু সমার্থক শব্দ দেখা হয় তখন একটা অনুপপত্তি ঘটে, যার নাম হচ্ছে চক্রক। তাহলে আমরা আর আজকে পড়বো না, আমরা পড়লাম যা যা পড়লাম তাই তাই একটু রিভিশন দিই। আমরা জানি প্রত্যেকটা পদের কয়টা দিক। চক্রক মানে ঘুরে ফিরে একই জিনিস আসে। চক্রক মানে হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস আসলো চক্রাকারে। লাউ হয় কদু, মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, ফুল হয় পুষ্প, সব তো একই জিনিস। লাউ আর কদু একই জিনিস, ফুল আর পুষ্প একই জিনিস, মানুষ আর মনুষ্য একই জিনিস, একই জিনিস না? তা একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না, এটাই বলছে। এইটাই বলা হচ্ছে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। যদি তবু সমার্থক শব্দ ব্যবহার করা হয় তখন একটা অনুপপত্তি ঘটে বা একটা ভুল সংঘটিত হয়, যার নাম হচ্ছে চক্রক সংজ্ঞা অনুপপত্তি। ক্লিয়ার? তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার মোট নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? 4টা। দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? 2টা। তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? একটা। আবার বলো, এগুলা জ্ঞানমূলকে থাকবে, আবার বলো। প্রথম নিয়ম যৌক্তিক সংজ্ঞার মোট নিয়ম কয়টা? 5টা। প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? আর তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে কয়টা? আচ্ছা, এবার মনে হচ্ছে? বলো, কে কি বলবা? আচ্ছা, তাহলে প্রত্যেকটা পদের আপনি এই যে মিস এগুলোর মানে ভিডিওটা না গ্রুপের ভিতর ছবিটা দিলে আমাদের ভালো হয়। আপনার
এখান থেকে দেখে দেখে আর নোটটা করতে সুবিধা হয়। আর যদি ভিডিওটা দেন ওখান থেকে আমাদের বন্ধ করে আবার করাটা আচ্ছা সবকিছু ঠিক প্রথম আছে, থেকে দেখাটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, ছবিটা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। জি মিস। আচ্ছা, তাহলে আমরা আজকে যা পড়লাম তা আবার একটু রিভিশন দাও, তাহলেই হয়ে যায়, শেষ করি। আমাদের প্রত্যেকটা পদের দিক কয়টা? প্রত্যেকটা পদ দুইটি। একটা গুণের দিক আর একটা হচ্ছে পরিমাণের দিক। পরিমাণের দিক। হ্যাঁ, গুণের নাম হচ্ছে জাত্যার্থ, পরিমাণের নাম হচ্ছে ব্যক্তার্থ। ব্যাকটার্থ। আর আমরা যৌক্তিক সংজ্ঞার ইংরেজি শব্দ হচ্ছে লজিক্যাল ডেফিনেশন। আর লজিক্যাল ডেফিনেশন মানেই হচ্ছে কোনো পদের জাত্যার্থের সম্পূর্ণ বিবৃতি অথবা প্রকাশ, অথবা কোনো পদের আবশ্যিক গুণের সম্পূর্ণ বিবৃতি বা প্রকাশই হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। এটার প্রাসঙ্গিকতা, প্রকৃতি অথবা প্রয়োজনীয়তা কি? শব্দভাণ্ডার বৃদ্ধি করে, শব্দের দ্ব্যর্থকতা দূর করে, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দান করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, পদের অর্থ সুস্পষ্ট করা যায়, সুনির্দিষ্ট করা যায়, আবশ্যিক বৈশিষ্ট্য উল্লেখ করা যায়, অনুপপত্তি সম্পর্কে জানতে পারি, আসন্নতম জাতি বিভেদক লক্ষণ কি এটাও জানতে পারি, এবং কোনো একটা যুক্তি গঠনে আমাদের প্রয়োজন হয় যৌক্তিক সংজ্ঞার। এরপরে হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম। নিয়ম হচ্ছে 5টি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে 4টা, যদি বেশি গুণ উল্লেখ করা হয় তখন অনুপপত্তি ঘটে 3টা, যদি কম গুণ উল্লেখ করা হয় তখন অনুপপত্তি ঘটে 1টা। দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে 2টা, এবং তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তি ঘটে 1টা। এই পর্যন্ত ছিল না? জি মিস। এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ, আমরা যদি বেঁচে আচ্ছা, থাকি। মিস। আমাদের ক্লাস টিচার কে মিস? তোমাদের ক্লাস টিচার, আচ্ছা আমি জানবো, শনিবারে গেলে জেনে তোমাদের জানাবো। জি মিস, এটা জানা দরকার আমাদের। আচ্ছা ঠিক আছে, শনিবারে গেলে আমি জেনে জানাবো তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা মিস, থ্যাংক ইউ। আচ্ছা, আর ভালো থাকো, সুস্থ থাকো। মিস, আর আপনিও ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।